এইচএসসি পরীক্ষায় 2025-এর ভূগোলের প্রথম পত্রের টপ 200 এমসিকিউ প্রশ্ন, যেটা 2024 থেকে 2017-র মধ্যে যতগুলো সালের প্রশ্নগুলো এসেছে সকল প্রশ্নকে আমরা এনেছি এবং সেই প্রশ্নগুলো তোমাদের সামনে দেখাচ্ছি। দেখো, টপ 200 এমসিকিউ যেগুলো রয়েছে বিগত সালের, সেখান থেকে তোমরা 100% প্রশ্ন কমন পাবা। তুমি যদি খেয়াল করো, এখানে প্রত্যেকটা বোর্ডের প্রশ্নগুলো সুন্দরভাবে দেওয়া আছে এবং প্রত্যেকটা বোর্ডের প্রশ্ন তোমাকে গুরুত্ব সহকারে পড়তে হবে, কেননা ভূগোলের প্রশ্নপত্রগুলো কিন্তু সবসময় প্রায় একই রকম আসে। তোমাদের জানার সুবিধাতে বলে দিই, 2016 থেকে 2019 পর্যন্ত প্রত্যেকটা বোর্ডে একই এমসিকিউ প্রশ্ন আসছে। প্রশ্ন ভিন্ন থাকলেও এমসিকিউ প্রশ্ন কিন্তু ভূগোলের একই ছিল। তার মানে ভূগোলের যে প্রশ্নগুলো আছে, সীমিত কিছু প্রশ্ন পড়লে তুমি 100% সম্পূর্ণ প্রশ্ন কমন পাবা। তাই আমরা এখানে ভূগোলের টোটাল 200 এমসিকিউ রেডি করেছি। এই টপ 200 এমসিকিউ পড়লে তোমাকে আর ভূগোলের কোনো কিচ্ছু পড়ার প্রয়োজন পড়বে না এবং তুমি এমসিকিউতে সম্পূর্ণ মার্কই পাবা। তো সর্বপ্রথম আমি যদি তোমাকে প্রথম প্রশ্ন দেখি এবং প্রত্যেকটা প্রশ্ন নিজে নিজে উত্তর করার চেষ্টা করবা। 1 নম্বর প্রশ্ন বলা হয়েছে, নদীর গভীরতা বৃদ্ধির কারণ কোনটি? নদীর গভীরতা বৃদ্ধির কারণ কোনটি? সেক্ষেত্রে উত্তর হবে তলদেশ ক্ষয়ের দরুন। তলদেশ ক্ষয়ের দরুন। তারপরে তুমি উদ্দীপক পরে 2 ও 3 নং প্রশ্ন উত্তর দাও। এখানে একটা উদ্দীপক দেখতে পাচ্ছ, ক, খ, গ এবং পাশে তাপমাত্রা দেওয়া আছে। তো ফার্স্ট আমরা যদি প্রশ্নটা খেয়াল করি, উদ্দীপকের ক চিহ্নিত অঞ্চলটি কোন চাপ বলয়ের অন্তর্ভুক্ত? সেক্ষেত্রে ক চিহ্নিত অংশ কোনটা? 0 থেকে 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। ক চিহ্নিত অংশ হলো 0 থেকে 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। এটা কি অঞ্চল? এই অঞ্চলটাকে আমরা বলি নিরক্ষীয় নিম্নচাপ। এটাকে আমরা বলি কি নিরক্ষীয় নিম্নচাপ অঞ্চল। উদ্দীপকের খ চিহ্নিত অঞ্চলে সৃষ্টি চাপ বলয়ের কারণ হলো, খ তুমি যদি খেয়াল করো, খ চিহ্নিত অংশ যেখানে হলো 70 থেকে 80 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, মানে 60 থেকে 70 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রয়েছে, সেই অঞ্চলটা, সেই অঞ্চলে তোমার সৃষ্টি চাপ বলয়ের কারণ কি? সেক্ষেত্রে এখানে অপশন আমরা যদি খেয়াল করি 3 নম্বর প্রশ্নের সম্পূর্ণ, তো এখানে 1 নম্বর প্রশ্নে বলছে বায়ুর বিক্ষিপ্ত হওয়া। বায়ুর বিক্ষিপ্ত হওয়া। তারপর সূর্য হতে অধিক দূরত্ব। সূর্য হতে অধিক দূরত্ব হলে কখনো কি হবে না, সেখানে চাপ বলয় বাড়বে না। তার মানে এই 2 নম্বর প্রশ্নটা কি আছে? ভুল আছে। পৃথিবীর আবর্তন। উত্তর হবে 1 ও 3, অর্থাৎ খ নাম্বারটা। এরপর যদি আসি, অষ্টমী তিথিতে কোন জোয়ার দেখা যায়? অষ্টমী তিথিতে কোন জোয়ার দেখা যায়? সেক্ষেত্রে 4 নম্বর প্রশ্নের উত্তর হবে মরা কন্টা, মরা কটাল। ঠিক আছে, অষ্টমী তিথিতে কোন জোয়ার দেখা যায়? উত্তর হবে কি মরা কঠাল। বায়ু দূষণের কারণ হলো, তো বায়ু দূষণের কি কারণ আছে আমরা যদি খেয়াল করি 5 নম্বর প্রশ্নে, তো বায়ু দূষণের কারণ হলো গাছপালা আগুনে পোড়ানো, অবশ্যই। তেজস্ক্রিয় পদার্থ নির্গমন, এটাও সঠিক। প্রাকৃতিক গ্যাস উত্তোলন, এটা সম্পূর্ণ ভুল কথা। উত্তর হবে 1 ও 2। বায়ু দূষণের মেন কারণ হলো 1 ও 2, গাছপালা আগুনে পোড়ানো এবং কি তেজস্ক্রিয় পদার্থ নির্গমন। এরপরে আসি উদ্দীপক পরে 6 নং প্রশ্ন উত্তর দাও। এখানে একটা উদ্দীপক দেখতে পাচ্ছি, যেটা হলো মেঘ আছে, মেঘের বজ্রপাত হচ্ছে এবং একটা এরকম একটা জিনিস তোমাকে এখানে দেখতে পাচ্ছ তোমরা। সেক্ষেত্রে প্রশ্ন করছে, উদ্দীপকে সংগঠিত বৃষ্টিপাত কোন ধরনের? এখানে যে বৃষ্টিপাত আছে, যার মধ্যে কিন্তু বিজলি মানে হলো বজ্রপাত হচ্ছে, বৃষ্টি হচ্ছে, বাতাস হচ্ছে, তো এই যে এটা হচ্ছে সেটা কোন ধরনের? সেক্ষেত্রে উত্তর হবে কি শৈলক্ষেপ। উত্তর হবে কি শৈলক্ষেপ। তারপর পামির মালভূমি কোন মহাদেশে অবস্থিত? পামির মালভূমি কোন মহাদেশে অবস্থিত? উত্তর হবে এশিয়া মহাদেশে অবস্থিত। কোথায় অবস্থিত? এশিয়া মহাদেশে অবস্থিত। আর পরবর্তী প্রশ্নে যদি আমরা আসি, উদ্দীপক পরে 8 ও 9 নং প্রশ্ন উত্তর দাও। তো এখানে একটা উদ্দীপক দেখতে পাচ্ছ, যেখানে সমুদ্র পৃষ্ঠ উল্লেখ রয়েছে, এখানে ক দেওয়া আছে, এখানে খ দেওয়া আছে, অংশটুকু তোমরা দেখতে পাচ্ছ। তো প্রশ্ন হলো, উদ্দীপকের খ চিহ্নিত ভূমিরূপ কোনটি? তাহলে খটা কোথায় আছে? এই যে এই পর্বত বরাবর আছে কিন্তু খ। তাহলে এই যে খ যেই অংশটা এটা আছে, এই অংশটাকে বা এই ভূমিরূপ কিরূপ হবে? সেক্ষেত্রে 8 নম্বর প্রশ্নের উত্তর হবে মহিঢিলা। কি? ঢাল। তারপরে উদ্দীপকের ক চিহ্নিত ভূমিরূপটি গুরুত্বপূর্ণ কারণ স্থানটি, তো উদ্দীপকের ক কোথায় দেখো? উপরে আছে, উপরের দেশে। তো সেক্ষেত্রে আমরা এটা খুবই গুরুত্বপূর্ণ। কে? ক চিহ্নিত ভূমিরূপটি খুবই কি গুরুত্বপূর্ণ। তার কারণ কি? কি কারণে এটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ? তো এখানে প্রথমে বলা হয়েছে কি জলজ উদ্ভিদের দেহাবশেষ সঞ্চিত করে।
এটা কিন্তু সম্পূর্ণ ভুল কথা, এখানে এই ধরনের কোনো কাজ করে না। তার মানে সমুদ্রে সামুদ্রিক মৎস্যের অবস্থান এবং খনিজ সম্পদের ভান্ডার, উত্তর হবে 2 ও 3। ঠিক আছে। আচ্ছা, তারপর ইকোসিস্টেমের প্রধান উপাদান কয়টি? ইকোসিস্টেমের প্রধান উপাদান কয়টি? উত্তর হবে ইকোসিস্টেমের প্রধান উপাদান 2টি। ইকোসিস্টেমের প্রধান উপাদান কয়টি? ইকোসিস্টেমের প্রধান উপাদান 2টি। লৌহ কোন রাসায়নিক প্রক্রিয়া বিচ্ছিন্নভূত হয়? লৌহ কোন রাসায়নিক প্রক্রিয়ায় বিচ্ছিন্নভূত হয়? সেক্ষেত্রে উত্তর হবে অক্সিডেশন। অক্সিডেশন প্রক্রিয়ার মাধ্যমে কি হয়? লৌহ বিচ্ছিন্নভূত হয়। জীবমণ্ডলের বৃহত্তম ভৌগোলিক একক হচ্ছে? জীবমণ্ডলের বৃহৎ ভৌগোলিক একক হচ্ছে, সেক্ষেত্রে উত্তর হবে বায়োম। উত্তর হবে কি? বায়োম। পর্বত আরোহীদের জন্য বিপজ্জনক মেঘ কোনটি? পর্বত আরোহীদের জন্য বিপজ্জনক মেঘ কোনটি? উত্তর হবে স্তর। পর্বত আরোহীদের জন্য বিপজ্জনক মেঘ হলো স্তর। বাংলাদেশের গারো পাহাড় অবস্থিত? বাংলাদেশের গারো পাহাড় কোথায় অবস্থিত? সেক্ষেত্রে হবে ময়মনসিংহে অবস্থিত এবং হলো শেরপুরে অবস্থিত। ময়মনসিংহ আর শেরপুর তো একই জায়গাতেই, ঠিক আছে। তাই বাংলাদেশের গারো পাহাড় অবস্থিত হলো ময়মনসিংহ এবং শেরপুরে। উৎস অক্ষাংশ নামে পরিচিত হচ্ছে? উৎস অক্ষাংশ নামে পরিচিত হচ্ছে উত্তর আটলান্টিকের শান্ত বলয়। উত্তর আটলান্টিকের শান্ত বলয়। এর পরবর্তী প্রশ্ন আমরা চলে যাব। প্রাকৃতিক ভূগোলের কোন শাখায় নদীর কার্য নিয়ে বর্ণনা রয়েছে? প্রাকৃতিক ভূগোলের কোন শাখায় নদীর কার্য নিয়ে বর্ণনা রয়েছে? সেক্ষেত্রে তোমাদের কত 16 নম্বর প্রশ্নের উত্তর হবে হলো ভূমিরূপ বিদ্যা। কোথায়? প্রাকৃতিক ভূগোলের ভূমিরূপ বিদ্যা শাখায় নদীর কার্য নিয়ে কি বর্ণনা রয়েছে? ট্রপোমণ্ডলের বৈশিষ্ট্য কোনটি? ট্রপোমণ্ডলের বৈশিষ্ট্য কোনটি? উচ্চতার বৃদ্ধির সাথে তাপের হ্রাস। উচ্চতা বৃদ্ধির সাথে কিসের? তাপের হ্রাস। গরান বনভূমি রয়েছে কোন জেলায়? গরান বনভূমি রয়েছে কোন জেলায়? উত্তর হবে হলো খুলনা জেলায়। গরান বনভূমি রয়েছে খুলনা জেলায়। এরপর উদ্দীপক পরে তোমার এখানে 19 ও 20 নং প্রশ্নের উত্তর দাও। তো এখানে আমরা দেখতে পাচ্ছি ক এখানে বাংলাদেশের এই অঞ্চলকে নির্দেশ করছে এবং খ হলো বাংলাদেশের এই অঞ্চলকে নির্দেশ করছে। উদ্দীপকের ক চিহ্নিত স্থানটি বাংলাদেশের কোন ভূপ্রাকৃতিক অন্তর্ভুক্ত? তাহলে ক চিহ্নিত এই জায়গাটা, যে জায়গায় মোটামুটি নাটোর এই ধরনের জায়গা কিন্তু অবস্থান রয়েছে। তো সেক্ষেত্রে এখানে উত্তর হবে হলো মধুপুর ও কি ভাওয়ালের গড়। ঠিক আছে, মধুপুর এবং ভাওয়ালের কি গড়। তারপরে উদ্দীপকে ক ও খ চিহ্নিত এলাকার মধ্যে বৈসাদৃশ্য রয়েছে, মানে এই এলাকাটার এবং এই এলাকার মধ্যে বৈসাদৃশ্য। এটা দেখো বঙ্গোপসাগরের সাথে অবস্থিত, তো এখানে পানি থাকে আর এখানে কি খরা থাকে, তো এটা হলো মেন বৈশিষ্ট্য এখানে। তো সেক্ষেত্রে উত্তর হবে কি বৃষ্টিপাত। অবশ্যই যে সমুদ্র এলাকায় একরকম বৃষ্টি হয় এবং উচ্চ এলাকায় আরেক রকম বৃষ্টিপাত হয়। তারপর মিত্রাকার এবং উদ্ভিদে, সেক্ষেত্রে উত্তর হবে 3টাই সঠিক, 3টার মধ্যেই বৈষম্য রয়েছে। তারপর চলে যাবো আমরা পরবর্তী প্রশ্ন। বায়ুমণ্ডলের অন্তর্ভুক্ত কোনটি? বায়ুমণ্ডলের অন্তর্ভুক্ত কোনটি? সেক্ষেত্রে 21 নম্বর প্রশ্ন উত্তর হবে জোয়ার ভাটা। বায়ুমণ্ডলের অন্তর্ভুক্ত হলো কি? জোয়ার ভাটা। জাপানের ফুজিয়ামা কোন ধরনের পর্বত? জাপানের ফুজিয়ামা কোন ধরনের পর্বত? সেক্ষেত্রে উত্তর হবে হলো 22 নম্বরে হলো সঞ্চয়জাত। জাপানের ফুজিয়ামা কোন ধরনের পর্বত? উত্তর হবে সঞ্চয়জাত। যমুনা নদীর উৎপত্তি কোথায়? যমুনা নদীর উৎপত্তি কোথায়? উত্তর হবে মানস সরোবরে। যমুনা নদীর উৎপত্তি কোথায়? মানস সরোবরে। গ্রিনল্যান্ড অঞ্চলে কোন বায়োম দেখা যায়? গ্রিনল্যান্ড অঞ্চলে কোন বায়োম দেখা যায়? উত্তর হবে তুন্দ্রা। ঠিক আছে, গ্রিনল্যান্ড অঞ্চলে তুন্দ্রা বায়োম দেখা যায়। এর পরবর্তী প্রশ্ন, সৌরপদ্মা বলা হয় কোন স্তরকে? সৌরপদ্মা বলা হয় কোন স্তরকে? উত্তর হবে ওজনকে। ওজনকে সৌরপাল্লা বলা হয়। আর পরবর্তী প্রশ্ন যদি আমরা আসি,
এখানে পরবর্তী তুমি প্রশ্নটা দেখতে পাচ্ছ, একটা মানচিত্র রয়েছে এখানে। পরবর্তী প্রশ্নে কি রয়েছে, প্রথমে শুরুতে একটা কি রয়েছে, মানচিত্র। এবং ভূগোলে মানচিত্রগুলো কিন্তু ভালো করে তোমাদের বুঝতে হবে। তো এখানে প্রথম প্রশ্ন হলো উদ্দীপকের ক অঞ্চলে বৃষ্টিপাতের প্রধান কারণ হচ্ছে। তাহলে এখানে ক অঞ্চলটা কোনটা, এই যে অঞ্চলটা তুমি দেখতে পাচ্ছ এখানে কিন্তু ক অঞ্চল, বাংলাদেশের ম্যাপের এই যে কোনায় যে অঞ্চলটা আছে সেটা অঞ্চল। এখানে তোমার কি এখানে হলো বৃষ্টিপাতের প্রধান কারণ কি, আমরা যদি অপশনগুলো দেখি, প্রথম বলছে তাপমাত্রা কমে যাওয়ার উচ্চচাপের সৃষ্টি হয়, ভুল কথা, যেটা এটা উচ্চ অঞ্চল, এটা হলো নিচু অঞ্চল, এটা হলো উচ্চ অঞ্চল। তার মানে এখানে কিন্তু তোমার কি তাপমাত্রা কমে যাওয়ায় উচ্চচাপের সৃষ্টি হবে, এটা কিন্তু হবে না। তার মানে কি বায়ুর গতিপথে পর্বতের বাধা আসে এবং কি দক্ষিণ পশ্চিম থেকে আগত জলীয় বাষ্পপূর্ণ বায়ু আসে। তার মানে উত্তর হবে 2 ও 3। চন্দ্র ও সূর্যের জোয়ার উৎপাদন করার ক্ষমতার অনুপাত কত? চন্দ্র ও সূর্যের জোয়ার উৎপাদন করার ক্ষমতার অনুপাত কত? সেক্ষেত্রে 2 নম্বর প্রশ্নের উত্তর হবে হলো 11:5। চন্দ্র ও সূর্যের জোয়ার উৎপাদন করার ক্ষমতার অনুপাত হলো 11:5। কোন কারণে সমুদ্র স্রোতের সৃষ্টি হয়? কোন কারণে সমুদ্র স্রোতের সৃষ্টি হয়? তো 3 নম্বর প্রশ্ন যেটা দিয়েছে, প্রথম বলছে পৃথিবীর আবর্তন, ঠিক কথা, বায়ু প্রবাহ, তারপর কি উষ্ণতা, তারতম্য, 3টার কারণে কিন্তু কি হয়, সমুদ্র স্রোতের সৃষ্টি হয়। তার মানে এখানে 3টাই সঠিক। এরপরে উদ্দীপক পড়ে 4 ও 5 নং প্রশ্ন উত্তর দাও। তো এখানে একটা উদ্দীপক রয়েছে। প্রথম প্রশ্ন, ক অঞ্চলে যে নিচে দেখো, নিচে ইন্ডিকেট করে দিয়েছে এটা ক। তো এই নিচে অঞ্চলটা যেটা তোমার কুয়াকাটা অঞ্চল আমরা ধরতে পারি। তো এখানে বলছে উদ্দীপকের ক চিহ্নিত স্থানে কোন ধরনের বনভূমি দেখা যায়? উদ্দীপকের ক চিহ্নিত স্থানে কোন ধরনের বনভূমি দেখা যায়? উত্তর হবে কি গরান বন। এখানে দেখা যায় কি গরান বন কিন্তু দেখা যায়। তারপরে উদ্দীপকের ক চিহ্নিত স্থানের জীব বৈচিত্র্য সংরক্ষণের প্রয়োজন। উদ্দীপকের ক চিহ্নিত স্থানের জীব বৈচিত্র্য সংরক্ষণের জন্য প্রয়োজন। একে অভ্যন্তরীণ নদী খাতে নৌ চলাচল নিয়ন্ত্রণ করা। তারপরে নদীর উজানে বাধা, এটা ভুল কথা, নদীর উজানে কখনো বাঁধ নির্মাণ করা সম্ভব নয়। তাই কি বন্যপ্রাণীর অবাধ চলাচল নিশ্চিত করা। উত্তর হবে 1 ও 3। অর্থাৎ হলো আমরা যদি দেখি 1 ও 3 কত নম্বর অপশনে আছে, 1 ও 3 আছে হলো তোমার খ নম্বর অপশনে। তার মানে উত্তর হবে কি খ নম্বরটা। ভারত মহাসাগরীয় স্রোত কোনটি? ভারত মহাসাগরীয় স্রোত কোনটি? উত্তর হবে আগুল হাস। ঠিক আছে, ভারত মহাসাগরীয় স্রোত হচ্ছে আগুল হাস। মহাদেশগুলোর বাইরের দিকে সমুদ্রের অগভীর অংশকে কি বলে? মহাদেশগুলোর বাইরের দিকে সমুদ্রের অগভীর অংশকে কি বলে? সেক্ষেত্রে 7 নম্বর প্রশ্ন উত্তর হবে মহীসোপান। ঠিক আছে, এরপরে যদি আসে নির্দিষ্ট পরিবেশে গড়ে ওঠা জীবমণ্ডলের বৃহৎ ভৌগোলিক একককে কি বলে? নির্দিষ্ট পরিবেশে গড়ে ওঠা জীবমণ্ডলের বৃহৎ ভৌগোলিক একককে কি বলে? উত্তর হবে বায়োম। বাংলাদেশের কোন অঞ্চলে বদ্বীপ অবস্থিত? বাংলাদেশের কোন অঞ্চলে বদ্বীপ অবস্থিত? উত্তর হবে কি দক্ষিণ পশ্চিম অঞ্চলে। দক্ষিণ পশ্চিম অঞ্চলে বদ্বীপ অবস্থিত। হিমালয় কোন ধরনের পর্বত? হিমালয় কোন ধরনের পর্বত? উত্তর হবে ভঙ্গিল। ঠিক আছে, হিমালয় হলো একটি ভঙ্গিল ধরনের পর্বত। অশ্বমণ্ডল ও গুরুমণ্ডল বিচ্ছেদকারী তলকে কি বলে? অশ্বমণ্ডল ও গুরুমণ্ডল বিচ্ছেদকারী তলকে কি বলে? সেক্ষেত্রে উত্তর হবে মোহবিযুক্তি। প্রাকৃতিক ভূগোলের কোন শাখায় নদ নদীর উৎপত্তি নিয়ে আলোচনা করা হয়? প্রাকৃতিক ভূগোলের কোন শাখায় নদ নদীর উৎপত্তি নিয়ে আলোচনা করা হয়? সেক্ষেত্রে উত্তর হবে ভূমিরূপবিদ্যা। পার্বত্য এলাকায় নদীর পানি হঠাৎ খাড়া ঢালে নিয়ে পতিত হলে তাকে কি বলে? পার্বত্য এলাকার নদীর পানি খাড়া মানে হঠাৎ খাড়া ঢালে নিচে পতিত হলে তাকে কি বলে? উত্তর হবে খরস্রোত। তাকে বলা হয় খরস্রোত। আর পরবর্তী প্রশ্ন যদি আমরা আসি, বলছে বায়ুতে অক্সিজেনের শতকরা হার কত? বায়ুতে অক্সিজেনের শতকরা হার কত?
উত্তর হবে 21%। বায়ুতে অক্সিজেনের শতকরা হার হলো কত? 21%। এখানে আমরা একটা নদীর যাতায়াত পথ দেখতে পাচ্ছি এরকম আঁকা বাঁকা। তো বলছে উদ্দীপকে ক চিহ্নিত কোন ধরনের ভূমিরূপ। এখানে ক চিহ্নিত যে ভূমি আছে সেটা কি ধরনের ভূমি রূপ? তো উত্তর হবে কি অশ্বক্ষুরাকৃত হৃদ। ঠিক আছে। আচ্ছা, তা উদ্দীপকের ক ভূমিরূপটি গঠিত হয়। উদ্দীপকের যে ক আছে সেই ভূমিরূপটি কিভাবে গঠিত হয়? এক, নদীর দুটি বাঁক পরস্পর সন্নিকটে প্রবাহিত হয়। দুটির বাঁকের মধ্যবর্তী অংশে ক্ষয় হয়ে একত্রে প্রবাহিত হয়। এখানে তো উত্তর হবে কি? এখানে আমার বলছে, এখানে তুমি যদি দেখো এটা কিন্তু প্রথম দুইটা কি 16 নম্বরে সঠিক। উত্তর হবে 1 ও 2। এর পরবর্তী প্রশ্ন আমরা যদি চলে যাই, এর পরবর্তী প্রশ্ন আমরা যদি এখানে খেয়াল করি, এখানে বলছে পৃথিবীর ভূতত্ত্ব কয়টি বৃহৎ প্লেট দ্বারা গঠিত? পৃথিবীর ভূতত্ত্ব কয়টি, আবার বলছি প্রশ্নটা ভালো করে শুনবা, পৃথিবীর ভূত্বক কয়টি বৃহৎ প্লেট দ্বারা গঠিত? উত্তর হবে 7টি। বাংলাদেশের কালবৈশাখী ঝড় কোন দিক থেকে আসে? বাংলাদেশে কালবৈশাখী ঝড় কোন দিক থেকে আসে? উত্তর হবে উত্তর পশ্চিম থেকে। বাংলাদেশের কালবৈশাখী ঝড় উত্তর পশ্চিম দিক থেকে আসে। কোন সাগরের প্রবল বায়ু প্রবাহ গর্জনশীল 40 নামে পরিচিত? কোন মহাসাগরের প্রবল বায়ু প্রবাহ গর্জনশীল 40 নামে পরিচিত? উত্তর হবে উত্তর প্রশান্ত মহাসাগরের। উত্তর প্রশান্তের মহাসাগরের। উদ্দীপকটি পড়ে 20-21 নং প্রশ্ন উত্তর দাও। রাদের বাড়ি বাংলাদেশের মধ্য অঞ্চলে যা আনুমানিক 1 লক্ষ বছর পূর্বে গঠিত সোপার ভূমি। এখানে আনারস, কলা ও কাঁঠাল অধিক উৎপন্ন হয়। রাদের বাড়ি কোন যুগে গঠিত? রাদের বাড়ি কোন যুগে গঠিত? উত্তর হবে প্লাইস্টোসিল। উদ্দীপকে ইঙ্গিতকৃত অঞ্চলের মূল বৈশিষ্ট্য হচ্ছে, তো উদ্দীপকে যেই ইঙ্গিতগত যে বৈশিষ্ট্য আছে তার কি? উত্তর হবে মৃত্তিকা লালচে বর্ণের এবং হলো গজারি বর্ণ দ্বারা আবৃত। উত্তর হবে 2 ও 3। ঠিক আছে, উত্তর হবে কি 2 ও 3। এরপর চলে যাবো 22 নম্বর প্রশ্ন। 22 নম্বর প্রশ্নে আমরা এখানে যদি খেয়াল করি, বলেছে বায়ু দূষণ প্রতিরোধে কার্যকারী হলো। বায়ু দূষণ প্রতিরোধে কার্যকারী হলো বনায়ন কার্যক্রম জোরদার করা। বনায়ন কার্যক্রম জোরদার করা। তারপরে এখানে কি জীবাশ্ম জ্বালানির ব্যবহার বৃদ্ধি করা, এটা ভুল কথা। যানবাহন নির্গত দূষিত গ্যাস নিয়ন্ত্রণ করা। উত্তর হবে 1 ও 3। এরপরে যদি আসি উদ্দীপকটি পড়ে 23 ও 24 নম্বর প্রশ্ন উত্তর দাও। তুমি এখানে ভালোভাবে দেখতে পাচ্ছ, এখানে একটা আছে যেটাকে আমরা বৃষ্টির সার্কেল বলতে পারি। তো এই সার্কেলটাতে প্রথম হচ্ছে উদ্দীপকে কোন ধরনের বৃষ্টিপাত দেখানো হয়েছে। এখানে মেঘ থেকে বৃষ্টি পড়ছে এবং বৃষ্টি থেকে আবার কি শীতল বায়ু বইছে, মানে হলো বাতাসও রয়েছে। তো যদি বৃষ্টিতে তোমার কি হয়, এই ধরনের হয়, তাকে আমরা বলি হলো পরিচলন। তা এটা কি পরিচলন ধরনের বৃষ্টিপাত হচ্ছে। উদ্দীপকের বৃষ্টিপাত মানে পরিচলন বৃষ্টিপাত নিচের কোন জলবায়ুর প্রধান বৈশিষ্ট্য? পরিচলন বৃষ্টিপাত আর নিচের কোন জলবায়ুর প্রধান বৈশিষ্ট্য? সেক্ষেত্রে উত্তর হবে নিরক্ষীয়। পৃথিবী পৃষ্ঠে সমুদ্রভাগের ক্ষেত্রফল কত মিলিয়ন বর্গ কিলোমিটার? পৃথিবী পৃষ্ঠে সমুদ্রভাগের ক্ষেত্রফল কত মিলিয়ন বর্গ কিলোমিটার? সেক্ষেত্রে 25 নম্বর প্রশ্নের উত্তর হবে 361 মিলিয়ন। ঠিক আছে। এর পরবর্তী প্রশ্নে আমরা যদি আসি, এখানে আমরা যদি খেয়াল করি, এরপরে আছে নদীর কোন অবস্থায় উলম্ব ক্ষয় বেশি হয়? নদীর কোন অবস্থায় উলম্ব ক্ষয় বেশি হয়? তোমরা যারা রয়েছে তারা অবশ্যই প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবা। নদীর কোন অঞ্চলে উলম্ব ক্ষয় বেশি হয়? উত্তর হবে পর্বত অবস্থায়। কোন অবস্থায়? পর্বত অবস্থায়। শৈলশিরা দেখা যায় কোথায়? শৈলশিরা দেখা যায় কোথায়? মহাসাগরের তলদেশে। শৈলশিরা দেখা যায় কোথায়? মহাসাগরের তলদেশে। কোনটি উষ্ণ স্রোত? কোনটি উষ্ণ স্রোত? উত্তর হবে উপমহাসাগরীয় স্রোত। উপসাগরীয় স্রোত হলো কি একটা উষ্ণ স্রোত। তারপরে প্রাকৃতিক ভূগোলের
পরিসরের অন্তর্ভুক্ত কোনটি? প্রাকৃতিক ভূগোলের পরিসরের অন্তর্ভুক্ত কোনটি? উত্তর হবে সমুদ্র ভূগোল। প্রাকৃতিক ভূগোলের পরিসরের অন্তর্ভুক্ত হলো সমুদ্র ভূগোল। কোন মেঘ থেকে বৃষ্টিপাত হয়? কোন মেঘ থেকে বৃষ্টিপাত হয়? উত্তর হবে কিউমুলো লিম্বাস। ঠিক আছে, কিউমুলো লিম্বাস থেকে কি হয়? বৃষ্টিপাত হয়। বিশ্বের বৃহত্তম বদ্বীপ কোথায় অবস্থিত? বিশ্বের বৃহত্তম বদ্বীপ কোথায় অবস্থিত? উত্তর হবে বাংলাদেশে। বিশ্বের বৃহত্তম বদ্বীপ হলো বাংলাদেশে অবস্থিত। কোনটি ইউরোপের পর্বতমালা? কোনটি ইউরোপের পর্বতমালা? উত্তর হবে আল্পস। আল্পস হলো ইউরোপের পর্বতমালা। নিচের উদ্দীপকটি পড়ো এবং 8 ও 9 নং প্রশ্ন উত্তর দাও। তো এখানে একটা উদ্দীপক আছে যেখানে এই অংশটাকে ক নির্দেশ করছে, আর যদি আমি খেয়াল করাই, আর এই অংশটাকে খ নির্দেশ করছে। তো এবার আমরা যদি প্রশ্নে আসি, উদ্দীপকের ক চিহ্নিত স্থান কোন জলবায়ুর অন্তর্গত? তো আমরা যদি দেখি ক কিন্তু এই জায়গায় অবস্থিত, ক কোন জায়গায়? এই জায়গায়। এবার এই অংশটা কোন জলবায়ুর অন্তর্গত? সেক্ষেত্রে আমরা বলতে পারি মৌসুমী জলবায়ুর অন্তর্ভুক্ত। এটা কোন অঞ্চলের অন্তর্ভুক্ত? মৌসুমী জলবায়ুর অন্তর্ভুক্ত। তার পরবর্তী প্রশ্ন বলছে উদ্দীপকের খ চিহ্নিত স্থানে অধিক বৃষ্টিপাতের কারণ। তুমি যদি দেখো এই অঞ্চলটাতে বেশি পরিমাণ বৃষ্টিপাত হয়, তার কারণ কি? এটা কিন্তু সমুদ্র সৈকতের অনেক কাছে অবস্থিত। তো কি কারণে এখানে বেশি বৃষ্টি হয়? বিষুবীয় অঞ্চলে অবস্থান করছে, ঠিক। বনভূমির অবস্থান, তাও ঠিক। মহাদেশীয় অবস্থান, তার মানে এখানে তিনটাই সঠিক। এখানে কি? তিনটাই সঠিক। লালমাই পাহাড়ের আয়তন কত বর্গ কিলোমিটার? লালমাই পাহাড়ের আয়তন কত বর্গ কিলোমিটার? উত্তর হবে 34। লালমাই পাহাড়ের আয়তন 34 বর্গ কিলোমিটার। তো এর পরবর্তী প্রশ্ন আমরা চলে যাব এখানে। তো সোজা একের পর চলে যাব এখানে। তো প্রত্যেকটা প্রশ্ন তোমাদের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং বিগত সালে সবচেয়ে বেশি আসা প্রশ্নগুলো আমি তোমাদের সাথে এখানে শেয়ার করছি। এই প্রশ্নগুলো থেকে তোমরা 100% প্রশ্ন কমন পাবে, এটা তুমি 100% গ্যারান্টি লিখতে পারো, কারণ 2024 থেকে শুরু করে 2016 পর্যন্ত সকল প্রশ্নই তোমাদের সামনে উপস্থাপন করছি। মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়াতে কোন ধরনের জলবায়ু দেখা যায়? মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়াতে কোন ধরনের জলবায়ু দেখা যায়? উত্তর হবে ভূমধ্য সাগরীয়। ঠিক আছে, ভূমধ্য সাগরীয়। কি? ভূমধ্য সাগরীয়। কলকারখানার ধোঁয়া থেকে নির্গত হয় কোনটি? কলকারখানার ধোঁয়া থেকে নির্গত হয় কোনটি? উত্তর হবে কার্বন। কলকারখানার ধোঁয়া থেকে উৎপন্ন হয় কার্বন ডাই অক্সাইড, মূলত যেখানে আছে কার্বন। বাংলাদেশের পর্বতের সাথে গঠনগত মিল রয়েছে কোন পর্বতের? বাংলাদেশের পর্বতের সাথে গঠনগত মিল রয়েছে কোন পর্বতের? উত্তর হবে আন্দিজ। বাংলাদেশের পর্বতের সাথে গঠনগত মিল রয়েছে কোথায়? আন্দিজ পর্বতের। নিচের চিত্রটি দেখো এবং 14 নম্বর প্রশ্ন উত্তর দাও। তো এখানে একটা দেখতে পাচ্ছি আমরা শুষ্ক বায়ু প্রবাহ চলছে, বৃষ্টিপাত হচ্ছে এবং এটাকে উপর দিকে যাচ্ছে। উদ্দীপকের কোন ধরনের বৃষ্টিপাত দেখানো হয়েছে? উদ্দীপকে কোন ধরনের বৃষ্টিপাত দেখানো হয়েছে? তো কি কোন ধরনের বৃষ্টিপাত দেখানো হয়েছে? তুমি এখানে দেখছো এই ধরনের যে বৃষ্টিপাত হয়, শুষ্ক বায়ু বহে, ঠিক আছে, এভাবে বৃষ্টিপাত হলে তাকে আমরা বলি শৈলক্ষেপ বায়ু। শৈলক্ষেপ বায়ু। আকরিক লৌহ থেকে কি প্রস্তুত হয়? আকরিক লৌহ থেকে কি প্রস্তুত হয়? উত্তর হবে ইস্পাত। আকরিক লৌহ থেকে কি প্রস্তুত হয়? ইস্পাত প্রস্তুত হয়। একটি মূল স্রোত থেকে আরেকটি স্রোতের সৃষ্টি কি কারণে হয়? একটি মূল স্রোত থেকে আরেকটি স্রোতের সৃষ্টি কি কারণে হয়? উত্তর হবে ভূভাগের অবস্থানের কারণে। কিসের? ভূভাগের অবস্থানের কারণে। বাংলাদেশের সবচেয়ে উঁচু পাহাড় কোনটি? বাংলাদেশের সবচেয়ে উঁচু পাহাড় কোনটি? সেক্ষেত্রে উত্তর হবে তাজিংডং। তাজিংডং হলো বাংলাদেশের সবচেয়ে বেশি উঁচু পাহাড়। এবার 18 এবং 19 নম্বর প্রশ্নের জন্য ছোট্ট একটা উদ্দীপক পড়তে হবে। স্বামীহা তার খালার বাসা পুরান ঢাকায় গিয়ে দেখে দালানের ফাটলের মধ্যে গাছ জন্মানোর ফলে ফাটলগুলো বড় হয়ে গেছে এবং জানালার রডগুলো নষ্ট হয়ে যাচ্ছে। দালানের ফাটল বড় হওয়া এবং জানালায় রড নষ্ট হলো কেন? এবার তার কারণ তোমাকে এখানে উল্লেখ করতে হবে।
কি কারণে জানালার কি ফাটল বড় হলো এবং কি রড সেখানে কি কারণে হলো? প্রথম বলছে যান্ত্রিক বিচ্ছিন্ন ভবন, এটা সম্পূর্ণ ভুল কথা। রাসায়নিক বিচ্ছিন্ন ভবন এবং জৈবিক বিচ্ছিন্ন ভবন, তার মানে উত্তর হবে 2 ও 3। তো আমরা চলো উত্তরটা দেখে নেব, কত নম্বর প্রশ্ন এটা। তো এখানে আমাদের মেন উত্তরটা হবে 2 ও 3, তার মানে এখানে হবে এম নাম্বারটা। কত নাম্বার? এম নাম্বারটা। এরপর চলে যাব 19 নম্বর প্রশ্নে। বলছে উদ্দীপকে উল্লেখিত জানালার রডগুলো কোন প্রক্রিয়ায় নষ্ট হয়েছে? উদ্দীপকে উল্লেখিত জানালার রডগুলো কোন প্রক্রিয়ায় নষ্ট হয়েছে? উত্তর হবে অক্সিডেশন। উদ্দীপকে উল্লেখিত জানালার রডগুলো নষ্ট হয়েছে কোন প্রক্রিয়ায়? অক্সিডেশন প্রক্রিয়ায় নষ্ট হয়েছে। ভূত্বকের গড় গভীরতা কত কিলোমিটার? ভূত্বকের গড় গভীরতা কত কিলোমিটার? উত্তর হবে 17 কিলোমিটার। ভূত্বকের গড় গভীরতা 17 কিলোমিটার। পাহাড়িয়া অঞ্চলে ভূমি ধসের কারণ। পাহাড়িয়া অঞ্চলে ভূমিধসের কারণ কি? সেক্ষেত্রে এখানে বলা হয়েছে অতিরিক্ত বৃষ্টিপাত হওয়া, বনভূমির অবস্থান, ভুল কথা, বস্তি স্থাপন। উত্তর হবে 1 ও 3। এরপরে পদ্মার উপনদী কোনটি? পদ্মার উপনদী কোনটি? উত্তর হবে মহানন্দা। মহানন্দা হলো পদ্মার উপনদী। তারপরে চূর্তি স্তূপ পর্বত হচ্ছে। চূর্তি স্তূপ পর্বত হচ্ছে। তো এখানে বলা হয়েছে খাড়া ঢাল বিশিষ্ট এবং হলো সুস্পষ্ট সূক্ষ্ম থাকে না। উত্তর হবে 1 ও 3। এরপরে যদি আসে নিচের উদ্দীপকটি পড়ো এবং 24-25 নম্বর প্রশ্ন উত্তর দাও। তো আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে 2 ধরনের অঞ্চল আছে। এখানে ক নম্বর অঞ্চল এই জায়গাটায় আছে এবং খ নম্বর অঞ্চলটা এই জায়গাটাতে আছে। আমরা দেখলাম উদ্দীপকের খ অঞ্চলে কোন ধরনের ভূমিরূপ গঠিত হয়? উদ্দীপকের খ অঞ্চলে এই জায়গাটা, যেখানে কোন ধরনের ভূমিরূপ গঠিত হয়। তো এটা তুমি যেরকম দেখছো, তো এই অনুসারে এটা কি হবে? প্লাবন কি সমভূমি। এটা হলো কি প্লাবন সমভূমি। উদ্দীপকের ক অঞ্চলে নদীর কোন কার্যটি ক্রিয়াশীল? উদ্দীপকের ক অঞ্চলে নদীর কোন কার্যটি ক্রিয়াশীল? সেক্ষেত্রে এখানে উত্তর হবে বহন কার্য এবং ক্ষয় কার্য। উত্তর হবে 2 ও 3। আর পরবর্তী প্রশ্ন যদি আমরা খেয়াল করি, এখানে প্রথম প্রশ্ন হলো বাংলাদেশের স্রোতজ বনভূমি দেখা যায় কোন জেলায়? বাংলাদেশের স্রোতজ বনভূমি দেখা যায় কোন জেলায়? তো তোমরা যারা যারা উত্তর জানো তারা অতি তাড়াতাড়ি উত্তর দিয়ে দেবা, ঠিক আছে? যে বাংলাদেশের কোন অঞ্চলে তোমার কি বাংলাদেশের স্রোতজ বনভূমি দেখা যায় কোন অঞ্চলে? ঠিক আছে, অনেকে কিন্তু উত্তর দিয়ে দিছে দেখছে। তো আমরা যদি এখানে আসে, উত্তরটা হবে হলো সাতক্ষীরা অঞ্চলে। কোনটায়? বাংলাদেশের স্রোতজ বনভূমি দেখা যায় হলো সাতক্ষীরা অঞ্চলে। এরপরে প্রাকৃতিক ভূগোলের গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয় কোনটি? প্রাকৃতিক ভূগোলের গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয় কোনটি? উত্তর হবে বায়ুমণ্ডলীয় তাৎপর্য। কোথায়? বায়ুমণ্ডলীয় তাৎপর্য। ভূমিধসের বিষয় আলোচনা করা হয়। ভূমিধসের বিষয় আলোচনা করা হয় কোন জায়গাটায়? সেক্ষেত্রে উত্তর হবে হলো ভূমিরূপ বিদ্যায়। কোথায়? ভূমিরূপ বিদ্যায় এই বিষয়টা নিয়ে কি করা হয়? আলোচনা করা হয়। সাঙ্গু নদীর বাংলাদেশের কোন ভূপ্রকৃতি অঞ্চলের অন্তর্গত? সাঙ্গু নদী বাংলাদেশের কোন ভূপ্রকৃতি অঞ্চলের অন্তর্গত? সেক্ষেত্রে 4 নম্বর প্রশ্ন উত্তর হবে পাহাড়ি ভূমি। কোথায়? পাহাড়ি ভূমি। উদ্দীপকটি পড়ে 5 ও 6 নম্বর প্রশ্ন উত্তর দাও। আলিমিয়া তার গ্রামের বাড়িতে এবং কৃষি জমিতে প্রায় কিছু ছোট ছোট গর্ত দেখতে পায় এবং গর্তগুলোর চারিপাশে মাটি জমানো থাকে। উদ্দীপকের প্রক্রিয়াটি, তো এখানে যে প্রক্রিয়াটি নিয়ে আলোচনা করছে সেটা হলো বিচ্ছিন্ন ভবন। এটা কি? যে প্রক্রিয়াটি নিয়ে আলোচনা করছে সেটা কি? বিচ্ছিন্ন ভবন। উদ্দীপকের প্রক্রিয়ায় ভূমিকা পালনকারী প্রভাবক হচ্ছে, মানে বিচ্ছিন্ন ভবন প্রক্রিয়ায় পালনকারী প্রভাবক কোনগুলা? তো সেক্ষেত্রে উত্তর হবে হলো অণুজীব ও জীব জন্তু। উত্তর হবে 1 ও 3। জলাভূমিতে কোন দূষক পদার্থটি সৃষ্টি হয়? জলাভূমিতে কোন দূষক পদার্থটি সৃষ্টি হয়? উত্তর হবে আর্গন। জলাভূমিতে কোন দূষক পদার্থ সৃষ্টি হয়? উত্তর হবে কি? আর্গন। স্বাভাবিক অবস্থায় কত মিটার উচ্চতায় 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হ্রাস পায়? স্বাভাবিক অবস্থায় কত মিটার উচ্চতায় 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা
হ্রাস পায়। উত্তর হবে 166 মিটার উচ্চতায়। কত মিটার উচ্চতায়? 166 মিটার উচ্চতায়। গর্জনশীল 40 সাথে সম্পর্কযুক্ত বায়ু কোনটি? গর্জনশীল 40 সাথে সম্পর্কযুক্ত বায়ু কোনটি? উত্তর হবে পশ্চিমা বায়ু। উত্তর হবে কি পশ্চিমা বায়ু। দক্ষিণ এশিয়ার দেশসমূহ প্রধানত কোন জলবায়ুর অন্তর্গত? দক্ষিণ এশিয়ার দেশসমূহ প্রধানত কোন জলবায়ুর অন্তর্গত? উত্তর হবে মৌসুমী জলবায়ু। নিচের কোন গ্যাসটি গ্রিন হাউস গ্যাস নয়? নিচের কোন গ্যাসটি গ্রিন হাউস গ্যাস নয়? উত্তর হবে অক্সিজেন। অক্সিজেন কোনো গ্রিন হাউস গ্যাস নয়। পৃথিবীর প্রায় 1/4 অঞ্চলে রয়েছে কোনটি? পৃথিবীর প্রায় 1/4 অঞ্চলে রয়েছে কোনটি? উত্তর হবে কি মহীসোপান। সমভূমি অঞ্চলের নদী উপত্যকা, তো সেক্ষেত্রে 13 নম্বর প্রশ্ন উত্তরে প্রশস্ত হয়। এরপরে উদ্দীপকটি পড়ে 15 নম্বর প্রশ্ন উত্তর দাও। বায়ুমণ্ডলের উপাদান সমূহের মধ্যে নাইট্রোজেন, অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড, নাইট্রোজেন অক্সাইড, আর্গন উল্লেখযোগ্য। এই গ্যাসগুলো জীবের বেঁচে থাকার জন্য গুরুত্বপূর্ণ, কিন্তু কোনোটিই অতিরিক্ত মাত্রা জীবের জন্য ক্ষতিকর। তো সেক্ষেত্রে আমরা যদি এবার 13 নম্বর প্রশ্নে চলে যাই, তো চলো আমরা প্রশ্ন যাব। উদ্দীপকে উল্লেখিত কোন গ্যাসটি উদ্ভিদের জন্য তৈরির উদ্ভিদের খাদ্য তৈরির প্রধান কাঁচামাল? আবার প্রশ্নটা বলছি, উদ্দীপকে উল্লেখিত কোন গ্যাসটি উদ্ভিদের খাদ্য তৈরিতে প্রধান কাঁচামাল? সেক্ষেত্রে উত্তর হবে কার্বন ডাই অক্সাইড। আমরা সবাই জানি যে উদ্ভিদ কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে এবং সেখান থেকে খাদ্য তৈরি করে। তার পরবর্তী প্রশ্ন এখানে 15 নম্বর। অতিরিক্ত মাত্রায় গ্যাসটি কিভাবে প্রাণীকুলের উপকার করে? অতিরিক্ত মাত্রায় মানে হলো কার্বন ডাই অক্সাইড গ্যাসটি তোমার কিভাবে প্রাণীকুলের কি করে উপকার করে? উত্তর হবে তাপমাত্রা হ্রাসের মাধ্যমে, উদ্ভিদের খাদ্য তৈরির মাধ্যমে। তো এখানে একমাত্র সঠিক উত্তর এটা ভুল, তার মানে একমাত্র এটা উত্তর হবে, ঠিক আছে, উদ্ভিদের খাদ্য তৈরির মাধ্যমে। তো এরপরে আসে উদ্দীপক পরে 17, 16 এবং 17 উত্তর দাও। এটা ক অঞ্চল উপরেরটা, খ অঞ্চল নিচেরটা, গ অঞ্চল মাঝখানে আছে। বলা হয়েছে উদ্দীপকে ক ও গ অঞ্চলের বায়ু প্রবাহের পার্থক্য কোনটি? উদ্দীপকের ক, এই যে ক এবং হলো গ, একটা উপরে আছে একটা নিচে আছে, তো এই যে বায়ু প্রবাহের যে পার্থক্য আছে সেটা কিরকম? সেক্ষেত্রে উত্তর হবে বায়ুচাপ প্রবলে, বায়ুচাপ বলয়ে। তারপরে ক খ অঞ্চলের বায়ু প্রবাহিত হয়, তো ক উপরে আছে এবং খ কি নিচে আছে, এই অঞ্চলে বায়ু প্রবাহিত হয় ক্রান্তীয় উচ্চচাপ বলয় হতে মেরুবৃত্তের দিকে। তারপর বলা হয়েছে কি ফেরেলের সূত্র অনুসরণ করে। উত্তর হবে 1 ও 2। তো এখানে তুমি একটা ভৌগোলিক অবস্থান দেখতে পাচ্ছ। উদ্দীপকটি পরে 16 নং প্রশ্ন উত্তর দাও। তো এই যে 18 নম্বর প্রশ্ন আছে সেটা, তো বলা হয়েছে উদ্দীপকের ক চিহ্নিত অঞ্চল যেটা আছে, এই যে অঞ্চলটা, এটা কি অঞ্চল? তো এই যে অঞ্চলটা ক আছে, কটা কোথায় আছে? এই মাঝখান বরাবর আছে। তো এই মাঝখান বরাবর যে অঞ্চলটাকে, এটাকে আমরা বলি উষ্ণমণ্ডল। এটাকে আমরা কি বলি? উষ্ণমণ্ডল। এরপর চলে যাব উদ্দীপক পরে 1920 নং প্রশ্ন উত্তর দাও। তো এখানে এটা ক এবং খ। বলা হয়েছে উদ্দীপকের ক অঞ্চলে কোন প্রকার বৃষ্টিপাত নির্দেশ করে? উদ্দীপকের ক অঞ্চলে কোন প্রকার বৃষ্টিপাত নির্দেশ করে? উত্তর হবে শৈলক্ষেপ, শৈলক্ষেপ। উদ্দীপকের খ অঞ্চলের আবহাওয়া, খ কোথায় আছে? যদি খেয়াল করি খ এই যে পাহাড়ের পিছে আছে। তো খ অঞ্চলে যে আবহাওয়া আছে সেই আবহাওয়াটা কেমন? সেক্ষেত্রে কি জলীয় বাষ্প শূন্য হবে এবং হলো বৃষ্টিহীন হবে। উত্তর হবে 1 ও 3। এরপর চলে যাব পরবর্তী প্রশ্নে আমরা। বাংলাদেশে প্রধানত 3টি ঋতুর অন্যতম কোনটি? বাংলাদেশে প্রধান 3টি ঋতুর অন্যতম কোনটি? সেক্ষেত্রে উত্তর হবে গ্রীষ্ম ঋতু। উদ্দীপক পরে 22 ও 23 নং প্রশ্ন উত্তর দাও। ভূগোল ক্লাসের শিক্ষক বলেন একটি মহাসাগরের দুপাশে 4টি মহাদেশ রয়েছে। উদ্দীপকে ইঙ্গিতপূর্ণ মহাসাগর কোনটি? উদ্দীপকের ইঙ্গিতপূর্ণ মহাসাগর কোনটি? উত্তর হবে আটলান্টিক মহাসাগর। তারপরে উদ্দীপকে উল্লেখিত মহাসাগরের তলদেশের বিশেষ ভূপ্রাকৃতিক আকৃতি কিরূপ? সেক্ষেত্রে 23 নম্বর প্রশ্ন ধরে ইংরেজি এস অক্ষরের মতো, ইংরেজি এস অক্ষরের মতো। বাংলাদেশের জলবায়ুর ভিন্নতার প্রভাব সার্বক্ষেপ পরিলক্ষিত হয়।
বাংলাদেশের জলবায়ুর কি হয় ভিন্নতার প্রভাব সর্বাপেক্ষা পরিলক্ষিত হয়। সেক্ষেত্রে কি এখানে হবে দক্ষিণ পূর্বাঞ্চল উত্তর। তারপরে যদি আসি প্রাকৃতিক ভূগোলের উপাদান কোনটি? প্রাকৃতিক ভূগোলের উপাদান কোনটি? উত্তর হবে পানি চক্র। জার্মানির ব্ল্যাক ফরেস্ট কোন শ্রেণীর পর্বত? জার্মানির ব্ল্যাক ফরেস্ট কোন শ্রেণীর পর্বত? উত্তর হবে চূড়ান্ত স্তূপ। পাদদেশীয় পলভূমি দেখা যায় বাংলাদেশের কোন অঞ্চলে? পাদদেশীয় পললভূমি দেখা যায় বাংলাদেশের কোন অঞ্চলে? উত্তর হবে চট্টগ্রাম ও কক্সবাজার। পদ্মা নদীর উৎপত্তি কোথায়? পদ্মা নদীর উৎপত্তি কোথায়? উত্তর হবে গাঙ্গোত্রী হিমবাহে। পৃথিবীর সৌরপদ্মা কোনটি? পৃথিবীর সৌরপদ্মা কোনটি? উত্তর হবে ওজোন স্ফিয়ার। তারপর বায়ুর আর্দ্রতা পরিমাপক যন্ত্র কোনটি? বায়ুর আর্দ্রতা পরিমাপক যন্ত্র কোনটি? হাইগ্রোমিটার। বায়ুর আর্দ্রতা পরিমাপক যন্ত্র হলো হাইগ্রোমিটার। শৈলক্ষেপ বৃষ্টি বাংলাদেশের কোন অঞ্চলে দেখা যায়? উত্তর হবে হলো সিলেটে। কোথায় দেখা যায়? সিলেটে। বঙ্গোপসাগরের সচয়ে উল্লেখযোগ্য ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য কোনটি? সেক্ষেত্রে উত্তর হবে সোয়াচ অফ নো গ্রাউন্ড। নিচের কোনটি ভারত মহাসাগরীয় স্রোত? নিচের কোনটি ভারত মহাসাগরীয় স্রোত? উত্তর হবে আগুলহাস স্রোত। দক্ষিণ আটলান্টিক মহাসাগরীয় উষ্ণ স্রোত কোনটি? দক্ষিণ আটলান্টিক মহাসাগরীয় উষ্ণ স্রোত কোনটি? উত্তর হবে বাহামা স্রোত। তারপরে বনভূমির পরিমাণ বেশি কোন বিভাগে? বনভূমির পরিমাণ বেশি কোন বিভাগে? উত্তর হবে চট্টগ্রামে। আর পরবর্তী তুমি যদি খেয়াল করো, আমি তোমাদের যে প্রশ্নগুলো দেখাইছি সে প্রশ্নগুলোতে ম্যাক্সিমাম প্রশ্ন আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। বিগত সালে যে বোর্ড প্রশ্ন আছে সবগুলো বোর্ড প্রশ্ন, এবং এই প্রশ্নগুলো যদি তোমরা ভালো করে করো, আমি তোমাদের এতটুকু শিওর দিতে পারি যে এখান থেকে তোমরা 100% প্রশ্ন কমন পাবা। প্রত্যেকটা প্রশ্ন গুরুত্ব সহকারে পড়বা এবং বিগত সালের প্রশ্ন পাশাপাশি মেন বই পড়বা, 100% প্রশ্ন কমন পাবা আর 100% নিশ্চয়তা রয়েছে। আশা করি ক্লাসটি তোমার ভালো লেগেছে। ক্লাসটি যদি করতে ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী ক্লাস করবা। পাশাপাশি এই ভিডিওতে একটি লাইক করবা, কমেন্ট করবা, ক্লাসটি কেমন হয়েছে সে বিষয়ে অবশ্যই জানাবা এবং পরীক্ষার পরে অবশ্যই এসে বলবা যে এখান থেকে কমন পেয়েছো কিনা। সবাই ভালো থাকবা, সবার জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম।